ডরিভাল জুনিয়র ভালো নাকি ডরিভাল জুনিয়র খারাপ, এই প্রশ্নের উত্তর আমাকে অনেক দিতে হয়েছে। রিসেন্টলি যে ভিডিওটা করছিলাম পোস্ট অ্যানালাইসিস নিয়ে, ওই ভিডিওটাতে প্রচুর মানুষ আমাকে এটা বলছে যে এই গাধাটারে বিদায় করতে হবে। তো আমার কাছে মনে হইলো যে আসলেই ডরিভাল জুনিয়রের এই ব্যাপারটা নিয়ে একটু ভিডিও করা উচিত। দেখেন, আমি প্রথম দিন থেকেই মানে ডরিভাল জুনিয়র যে করবে, দিবে বা দিবে না, তখন থেকেই আমি ডরিভাল জুনিয়রের খুঁটিনাটিগুলো ব্যাখ্যা করছি এবং আমার অনেকগুলো ভিডিও আছে, আপনার চ্যানেলটা দেখে নিতে পারেন। আমি প্রথমেই যে জিনিসটা ব্যাখ্যা করছিলাম সেটা হচ্ছে যে একটা ভালো কোচ কখনো প্রতি বছর বছর ক্লাব পাল্টায় না। যেমন একজন ভালো চাকরিজীবী কখনোই প্রতি বছর বছর কর্পোরেট হাউস পাল্টায় না, তেমন ভালো কোচ কখনোই প্রতি বছর বছর ক্লাব পাল্টায় না। হয় তাকে বের করে দেওয়া হয়, নাহলে দেশের যোগ্যতা নেই বলে সরে আসে। সিম্পল ইজ দ্যাট। ডরিভাল জুনিয়রের ক্ষেত্রে সে ঘটনাটাই ঘটছে এবং এটা একটা আস্তে আস্তে মিলাই নিতে পারেন। ডরিভাল জুনিয়রের সমস্যাগুলো কোথায়, মানে কোন কোন জায়গায় সমস্যা। দেখেন, আমি একদম মানে পয়েন্ট 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 ধরে ধরে অ্যানিমেটেড করে করে বলবো না, আমার বলার স্টাইলটা একটু অন্যরকম। আমি বলতে থাকবো, আপনারা মিলাই নিতে থাকবেন। প্রথম সমস্যাটা হচ্ছে যে সে কোনটা লাউ আর কোনটা কদু আর কোনটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়া, এই জিনিসগুলো বুঝে না। ট্রাস্ট মি, এগুলো বুঝে না। মানে পোটেনশিয়াল প্লেয়ারগুলোই চিনে না সে। আমি বলতেছি না যে অ্যান্টনিকে নেয় নাই কেন, আমি বলতেছি না যে হচ্ছে যে মার্টিনেলি নাই কেন, আমি বলতেছি না যে হচ্ছে যে অমুক নাই কেন। ইনজুরি আদার্স অনেক অনেক স্টাফ মিলায় থাকে, সমস্যা থাকে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ডরিভাল জুনিয়র স্কোয়াড ঘোষণা করবে এবং ওই স্কোয়াডে একই পজিশনে হয় 6 জন, না হয় একই পজিশনে তাতে কোনো খেলোয়াড়ই নাই বা 1 জন 2 জন। মানে অবাক করে দেয় আমারে, লিটারালি অবাক করে দেয়। মানে ওনার স্কোয়াড পাইলেই আমি ভাবতে শুরু করি যে এটা কি উনি বুঝে শুনে বানাইছে নাকি না বুঝে বানাইছে। আমার কাছে মনে হয় যে বুঝে শুনে বানান নাই। সো প্রমিনেন্ট এবং যেগুলো প্রয়োজন খেলোয়াড় সেগুলোকে সব কখনোই একসাথে অ্যাকুমুলেট করতে পারে না। 2 নম্বর হচ্ছে যে খেলোয়াড়দের পোটেনশিয়াল জায়গাটা না বোঝা। দেখেন, আমি একটা উদাহরণ দিই। ভিনিসিয়াস জুনিয়র যখন খারাপ খেলতেছিল কার্লো আনচেলত্তি আসার আগে, তখন তো তার কি অবস্থা হয়েছিল, তার তো চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই ইভেন রাফিনার ক্ষেত্রেও তাই। সেই ভিনিসিয়াস জুনিয়রের পোটেনশিয়াল জায়গাটা ধরতে পারছিলেন কে? কার্লো আনচেলত্তি। এবং তাকে তিনি ইউজ করছেন এবং তাকে তিনি ব্যালন ডি'অরের নাম্বার 1 লিস্টে নিয়ে আসছেন। রাফিনাকে হ্যান্সি ফ্লিক পোটেনশিয়ালিটি ধরতে পারছেন এবং তাকে ইউজ করছেন এবং তাকে নাম্বার 1 নিয়ে আসছেন। এই যে 2 জন খেলোয়াড়, 2 জনই তো ব্রাজিলের খেলোয়াড়, এই 2 জন খেলোয়াড়কে 2 জনের দামি কোচ ইউজ করতে পারলো, বাট ডরিভাল জুনিয়র টিল নাও ডেট ইউজ করতে পারলো না, ইউজ করতে জানে না। এটা ছাড়া একটা বড় ব্যর্থতা। 2 নম্বর হচ্ছে যে মুখস্থ ট্যাকটিস। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ডরিভাল জুনিয়র মুখস্থ ট্যাকটিস নিয়ে মাঠে নামে, মুখস্থ সাব করে। আমি একটা উদাহরণ দিই। দেখবেন কোনো একটা ম্যাচে যদি খেলা চলতেছে, 70 মিনিটে গিয়ে সে যদি ব্রুনো গুইমারেসকে তুলে নেয়, পরের ম্যাচেও দেখবেন উনি 75 মিনিটে গিয়ে ব্রুনো গুইমারেসকে তুলে নিছে। আবার যদি দেখেন যে এন্ড্রিককে কখনো যদি উনি 85 মিনিটে নামাই, পরের ম্যাচে গিয়ে দেখবেন উনি 82 মিনিটে নামাইছে। তার মানে উনি কখনো এটা চিন্তাই করতে পারেন না এন্ড্রিককে মানে 40 মিনিটের আগেও সাব করানো যায়। উনি কখনো এটা চিন্তা করে না যে মুরিলোকে দিয়ে আমি স্টার্ট করাইতে পারি। উনি এটা চিন্তা করে না যে আমি অমুককে দিয়ে এই প্রথা ভাঙে দিতে পারি। ভাই, আপনারা কি মনে পড়তেছে আপনাদের হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি, পেপ গার্ডিওলা, এনারা কাকে দিয়ে কি খেলার মনে আছে? মনে পড়ে? এত ব্যাখ্যা আজকে যাচ্ছি না, কিন্তু এটা কি মনে পড়ে আপনাদের? মনে পড়া উচিত। মানে ওনারা জাতামাতা করেন, জাতামাতা লিটারেলি। মানে মানে রাইট ব্যাকের খেলোয়াড়কে লেফট ব্যাকে খেলান, লেফট ব্যাকের খেলোয়াড়কে রাইট ব্যাকে খেলান, মিডের খেলোয়াড়কে মানে সেন্ট্রাল ফরওয়ার্ডে নিয়ে যান, সেন্টার ফরওয়ার্ডকে কখনো কখনো একদম মিডে নিয়ে চলে আসেন। কখনোই দেখবেন না ওই মুখস্থ ট্যাকটিস আসেই একটা, ওইটা দিয়ে আগাচ্ছে। তারপর যদি আরেকটা সমস্যার কথা বলি, সমস্যাটা হচ্ছে যে ওনার যে ওয়ার্কলোড ক্যাপাসিটি, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, ওয়ার্কলোড হ্যান্ডেলিং টু দ্য প্লেয়ার্স, এই জিনিসটা একদমই বাজে। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ব্রাজিলের যেই সব দামি দামি খেলোয়াড়রা আছে, ওরা
ক্লাবে প্রচুর ওয়ার্কলোড নেয়, ওরা যখন ইন্টারন্যাশনাল ডিউটিতে সুযোগ পায় ওই সময় তাদের ওয়ার্কলোডটা ভাগ করে দেওয়ার জন্য। দেখেন ডরিভাল জুনিয়র মানে ভিনিসিয়াস জুনিয়রকে কী শেখাবেন, রাফিনাকে কী শেখাবেন, কিছুই শেখানোর নাই। তো উনি যখন মানে শেখানোর নাই, আমি যেটা বিশ্বাস করি শেখানোর নাই, উনি ওনাদের প্রতি ওয়ার্কলোডটা একটু কমাই দিয়ে, যেহেতু ইন্টারন্যাশনাল ডিউটিটা বেশি করে আসে, ওয়ার্কলোডটা কমাই দিয়ে ওনাদেরকে একটু বেশি রেস্ট দেওয়া যেতে পারে। ওনাদেরকে বলতেছি না আমি, ওভারঅল সবাইকে একটু বেশি রেস্ট দেওয়া যেতে পারে। দেওয়ার পরে মানে জাস্ট টিম বিল্ডিং, আমি বলতেছি যে ওখানে যতটা বেশি মানে প্র্যাকটিস সেশন করবে তার চেয়ে বেশি টিম বিল্ডিং বা ওনাদেরকে নিয়ে ঘোরাঘুরি করা, ওনাদেরকে একটা মানে সেশন করা, ওনাদেরকে একটা মেন্টাল সেশন করা, এই জিনিসগুলো করতে পারলে সম্ভবত হয়তো ভালো হতো। বাট ডরিভাল জুনিয়র এগুলো করতে পারেন না। হোয়াট এভার, মানে এই সব ধরনের ফিরিস্তি দিতে গেলে বহুত ফিরিস্তি দেওয়া যাবে, আমি ওই ধরনের ফিরিস্তি দিতে যাচ্ছি না। তবে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ডরিভাল জুনিয়রের এই ব্যর্থতা বা এই ধরনের যদি চলতে থাকে, লাস্ট ম্যাচে ড্রই হইতো, সেই ম্যাচটা ব্রাজিলের মানে কিছু দুর্দান্ত খেলোয়াড় জয় পরিণত করছে। এরকম কোচিং থেকে সবসময় এরকমটা হবে আশা করা যায় না। তো ডরিভাল জুনিয়র যদি এভাবে 2026 পর্যন্ত চালাতে থাকে আর নেইমার জুনিয়র যদি এরকম আসা যাওয়ার মধ্যে থাকে, বা যদি নেইমার জুনিয়র আসেও, তারপর আমি ভেরি সরি টু সে যে ডরিভাল জুনিয়রের এই ট্যাকটিক্স, এই সব কিছু যেগুলোর আলোচনা করলাম, এগুলো যদি চলতে থাকে 2026 বিশ্বকাপে ব্রাজিলের ভালো কিছু হওয়াটা খুব 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 কঠিন, আনটিল অর আনলেস ব্রাজিলের খেলোয়াড়রা যদি কিছু স্পেশাল অর্জন না করে। কোচিং দিয়ে ব্রাজিল খুব বেশি দূর যেতে পারবে না, এটা অন্তত আমি বিশ্বাস করি। এবার আপনারা কি মনে করেন, আপনাদের কি মনে হয়, সেম কথাটা কি মনে হয়? যদি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।